আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের কি সত্যি মনে হয় আমি রাগিমান? তোমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং কত, কিভাবে তোমার মতন ভিডিও বানানো যায়? আরজে সুনন্দা প্রেজেন্টেড টু আরজে সুনন্দা। আপনাদের কি মেনে মানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার ইচ্ছে ছিল স্কুল টিচার হব, বাট আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি। বাট হ্যাঁ, প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। তো তাদের সঙ্গে মোটামুটি আমার রাগ হয়, ঝগড়া হয়, যেহেতু আমিও মানুষ। হ্যালো, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও। অন্যদিন যেমন ভিডিও আমি পোস্ট করি তার থেকে অনেকটা আলাদা, কারণ আজকের ভিডিওটি হলো 100K স্পেশাল ভিডিও। তারই সঙ্গে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। আমি ইউটিউবে কিউএনএ পোস্ট করেছিলাম, সেখানে আপনারা প্রত্যেকে ভরে ভরে প্রশ্ন আমাকে দিয়েছেন প্রায় প্রতিদিন। সেই পোস্টটি করার পর প্রতিদিন সকালে উঠে যখন আমি একবার হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রত্যেকটি ভিডিওর পরে পরে কমেন্টসগুলো দেখি, তখন একটি কমেন্ট আমার কাছে খুব কমন মনে হলো। সেটা হচ্ছে সবাই একটা প্রশ্নই করছে যে সুনন্দা তুমি কবে কিউএনএর নিয়ে একটা ভিডিও করবে? তো ব্যাস আজকে সেই ভিডিও করছি। এতদিন কেন করিনি তার উত্তরটাও দিই, কারণ এতদিন আমি অপেক্ষা করছিলাম একটা দুর্দান্ত জিনিসের, যার জন্যে আমার মনে হয় প্রত্যেক ইউটিউবাররা যারা ইউটিউব করছে খুব কষ্ট করি, আমরা প্রত্যেকেই করছি, যারা আমরা বিগিনাররা খুব কষ্ট করি, আমরা কন্টেন্টগুলো তৈরি করি, খুব কষ্ট করি শ্যুট করি, খুব কষ্ট করে সেটাকে এডিট করি, এবং তারপর যখন আপনাদের ভালোবাসা পাই, আপনাদের সাপোর্ট পাই, আপনাদের আশীর্বাদ পাই, দেখতে দেখতে যখন আমরা আমাদের ছোট্ট সেই গোলটাকে অ্যাচিভ করতে পারি, তার আনন্দ আমার মনে হয় অনেক বেশি। সেটা আমি বলে এক্সপ্রেস করতে পারবো না। তো যে কারণে আমি এতদিন পর কিউএনএ ভিডিওটা শ্যুট করছি, তার কারণটা হলো এইটা, আমি দেখাচ্ছি। আমি এটার অপেক্ষা করছিলাম। এটার কিছুই নয়, আপনাদের ভালোবাসা। আমার আরজে সুনন্দার ইউটিউব চ্যানেলের একটা অনেক বড় প্রাপ্তি, সিলভার প্লে বাটন এতদিন আমার হাতে এলো। আর আমি এটারই অপেক্ষা করছিলাম যে কবে এই সিলভার প্লে বাটনটা আসবে, আর আমি কবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো। আমার এই আনন্দটা, আমার এই খুশিটা আপনাদের প্রত্যেকের সঙ্গে ভাগ করে নেব। এবং যখন সেটা আমার হাতে এলো, আমি সেদিনই ভাবলাম যে আপনাদের সামনে সেটাকে আমি আনপ্যাক করব, যেটাকে আনবক্সিং বলে অনেকে। অ্যাট দ্য সেম টাইম আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও, মানে কিউএনএ ভিডিও। সো আজকের এই 100K স্পেশাল ভিডিওতে সঙ্গে আছেন তো? প্রতিদিন যেমন বলি, আজও সেই কায়দায় বলি। শুরু করা যাক আজকের ভিডিও। আর তারই সঙ্গে ইউটিউবের তরফ থেকে একটি শুভেচ্ছা বার্তা এসছে। ইউটিউবের সিইও নীল মোহন এই সুন্দর একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার মনে হয় এটা আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা রয়েছি ইউটিউবে, তাদের জন্য একটি দারুণ দারুণ বিষয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন। আর এইবার হচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষিত সেই সিলভার বাটনটাকে হাতে নেওয়ার, সেই সিলভার বাটনটাকে আপনাদের দেখানো, যার জন্য আমরা সবাই খুব কষ্ট করেছিলাম। So finally, Arjay Sunanda presented to Arjay Sunanda for passing 100K subscriber YouTube acknowledgement, the silver play button. আপনাদের প্রত্যেকের ভালোবাসায় আজকে আমি আমার গোটা টিম এবং আপনারা আমরা সবাই মিলে এটা অ্যাচিভ করেছি। আশা রাখছি আপনাদের ভালোবাসায় একদিন গোল্ডেন প্লে বাটনটা ওইভাবেই আমরা আনবক্সিং করবো, একসঙ্গে আমরা সেলিব্রেট করবো এই দিনটা, তাই না? থ্যাংক ইউ। সো এইবার এটাকে রাখলাম সাইডে। এবার যেটা করব, আপনাদের প্রত্যেকের বহু প্রতীক্ষিত সেই কিউএনএ রাউন্ডে এবার যাবো, মানে প্রত্যেকের প্রশ্নগুলোর একে একে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমার প্রথম কিউএনএ, তো প্রচুর 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 কমেন্ট এসছে, প্রচুর প্রশ্ন লোকজনের, আমি যেটা বুঝতে পারলাম। বাট এত প্রশ্ন মাঝখানে ছেটে বেছে কেটে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি, তো সেই প্রশ্নগুলোরই উত্তর দেবো। হ্যাঁ, অফকোর্স আপনাদের নামটাও বলবো যাদের যাদের প্রশ্নের উত্তর আজকে দিচ্ছি। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি যে অনেক প্রশ্নগুলো না খুব কমন ছিল, মানে একই প্রশ্ন অনেকজনই জিজ্ঞেস করেছেন, তো সেগুলো আমরা মার্জ করে নিয়েছি। তো সেই রকম করে আজকে আমার প্রথম কিউএনএ স্টার্ট করছি। তাহলে যাবো আমাদের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটা যেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হলো, সেটাতে বলছে
অরিত্র রায় লিখছে যে লাইফে পজিটিভ কিভাবে থাকবো সারাক্ষণ। অরিত্র, এটা কোনোদিন পসিবল নয়। আমি মিথ্যে কথা বলবো না, আমি ভুল কিছু বলবো না, কোনো ভুল হোপ দেখাবো না যে সব সময় পজিটিভ থাকা সম্ভব। নো, আমরা মানুষ, আমাদের মধ্যে নবরস রয়েছে, নট ইমোশন প্রত্যেক সময় আমাদের মধ্যে কাজ করে। আমরা কি করতে পারি, আমরা না সেটাকে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। প্রত্যেক দিন পজিটিভ থাকতে গেলে প্রত্যেক দিন কিছু ডিসিপ্লিন ওয়েতে আমাদের চলতে হবে। তো সেই জায়গাতে নেগেটিভিটি অ্যাটাক করলেও আমরা আমাদের মনটাকে, মস্তিষ্কটাকে কন্ট্রোল করতে পারি। কারণ নেগেটিভিটি বা নেগেটিভ থটস, ওভার থিঙ্কিং, সেটা আপনার আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো আসে। ওকে, নেক্সট প্রশ্ন। তনিশা পাল লিখছেন যে তুমি কি নিয়ে পড়াশুনো করেছো, তোমার ডিগ্রি কি, তোমার স্ট্রিম কি ছিল? ওকে, আমি আর্টস স্ট্রিম থেকে আমি গ্র্যাজুয়েশন করেছি অনার্স নিয়ে এডুকেশনে, মাস্টার্সও করেছি এডুকেশনে, দেন বিএড করেছি। আমার ইচ্ছে ছিল স্কুল টিচার হব, বাট আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি, অ্যাট দ্য সেম টাইম রেডিও জকি। তো বাস এইটুকু আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন বলছে, আচ্ছা আপনার ইউটিউব জার্নিতে কি কি সমস্যা হয়েছিল? ভেরি গুড কোয়েশ্চেন। আপনাকে কি কেউ সাপোর্ট করেছিল সেই সময়? রবিউল তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, আমার সাপোর্টার হিসেবে আমার ফ্যামিলি আমার সঙ্গে ছিলেন, আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিলেন। তিনি সাপোর্ট করেছিলেন বলেই আমি আজকে এখানে বসে ইউটিউব করতে পারছি। কারণ সত্যি কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার কোনো দ্বিধা নেই। টেকনিক্যালি আমি শুরুতে একদমই সাউন্ড ছিলাম না, ইনফ্যাক্ট এখনও খুব যে সাউন্ড আমি বলবো না, কিন্তু হ্যাঁ থাকতে থাকতে করতে করতে আমি অনেক কিছু শিখছি এখনও। তো সেই বিষয়ে আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করেছেন। আর সমস্যা তো কোথায় নেই বলুন, ভালো কিছু শুরু করতে গেলে কি সমস্যা হবে না? সমস্যা সর্বত্রই ছিল, আছে, এখনও আছে, ভবিষ্যতে হয়তো থাকবে, জানি না, নাও থাকতে পারে। বাট হ্যাঁ, প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সময় না আরও বেশ কিছু মানুষ আমাকে হেল্প করেছিল, যেমন আমার কর্তার বন্ধুরা বিভিন্ন রকম গ্যাজেট দিয়ে আমাকে সাহায্য করেছিলেন। আমার জুনিয়ররা আমাকে অনেক ছোট ছোট গ্যাজেটস, কারণ আমার কাছে কিচ্ছু ছিল না, আমার বাড়িতে একটাই ভালো ফোন ছিল, আমি সেটা দিয়েই আগে করতাম, মানে শুরুতে সেটা দিয়েই করেছি। লাইট ছিল না, আমার হাজব্যান্ড হাতে করে লাইট বানিয়েছেন, মানে জোগাড়ু জিনিস দিয়ে, এদিক থেকে সেদিক থেকে নিয়ে জোগাড় করে ভাঙা টাঙা জিনিস দিয়ে আমরা শুরু করেছি। ধীরে ধীরে কাজ করতে করতে যখন একটু একটু করে উপার্জন করা শুরু হলো এই চ্যানেলের মাধ্যমে বা আমার ইনস্টা হ্যান্ডেল রয়েছে সেখানের মাধ্যমে, যখন আমি বিজ্ঞাপন পেতে শুরু করলাম, তো সেখান থেকে একটু একটু করে জমিয়ে প্রত্যেক বছর একটু করে জমিয়ে মোটামুটি একটা ছোট্ট সেট আপ করার চেষ্টা করেছি। বাট সেই সময় অনেকে সাহায্য করেছেন। ইনফ্যাক্ট আমার মনে আছে যখন আমরা ফোন দিয়ে শ্যুট করতাম এবং সেটাকে ফোনেই এডিট করতাম, কখনো ল্যাপটপে এডিট করতাম, তো 4K-তে হয়ে যেত অনেক সময় ভিডিওসগুলো, তো ল্যাপটপ সেটাকে সাপোর্ট করতো না। এবার খুব কষ্ট করে সেগুলোকে আমরা করেছি, সেই দিনগুলো কাটিয়েছি। তো সাডেনলি যখন মনে হলো যে একটু আপডেট করা দরকার, বাট সেই সময় আপডেট করার মতন কোনো স্কোপ ছিল না আমাদের কাছে, তখন আমার হাজব্যান্ডের এক বন্ধু, ওনার একটা ক্যামেরা ছিল, তিনি কিছুদিনের জন্য আমাদের দিয়েছেন, বলেছেন ওকে ফাইন, আমার এখন লাগছে না, তোমরা সেটা ট্রাই করো, দেখো না সেটা দিয়ে হয় কিনা। তো সেটা শেখাটাও তো একটা ব্যাপার, ক্যামেরাটা থাকলেই তো হবে না, সেটাকে হ্যান্ডেল করতে শিখতে হবে। তো টুকটুক করে এগুলো করেছি আমরা দুজন মিলে, করে আজকে বাস এখানে। তো সমস্যা থাকবে, সমস্যাটা নিয়ে বসে থাকলে হবে না, সেটা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। ওকে, আরও একটা প্রশ্নে যাচ্ছি। ফারেক লিখছেন যে ট্রেডিশনাল সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি নিয়ে আপনি কি বলবেন, আর যারা সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করছেন তাদের সম্পর্কে আপনার কি মতামত? দ্বিতীয় প্রশ্ন উত্তরটা আগে দিচ্ছি, সেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় নেই, বিশ্বাস করুন তাদের জীবনটা না সব থেকে ভালো জীবন। কারণ তাদের না আছে ফলোয়ার্সের চিন্তা, না তাদের কিছু করতে হবে, না কে কী বললো সেটা নিয়ে তাদের খুব মাথা ব্যথা থাকে, তারা তাদের জীবনে রিল্যাক্সলি তারা চলতে পারেন, যেটা একসময় আমিও ছিলাম। সোশ্যাল মিডিয়া বাটারফ্লাই আমি ছিলাম না, আগেই বলেছি। তো যাদের নেই সোশ্যাল মিডিয়া, তারা তাদের জীবনটা দারুণভাবে কাটাচ্ছেন, সেটা আমি বিশ্বাস করি। ওকে, প্রথম প্রশ্নটাতে যাই যে ট্রেডিশনাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি নিয়ে কী বলবো। দেখুন, এক সময় যখন কিছুই ছিল না, টিভিটা এসেছিল, তখনও সবাই বলতেন যে টিভি দেখলে বাচ্চারা খারাপ হয়ে যাবে, বাট সেই সময়ও টিভি দেখে বহু বাচ্চারা অনেক ভালো কিছু শিখেছিল। ঠিক তেমনি যখন সোশ্যাল মিডিয়া এলো, ইন্টারনেট এলো, তখনও অনেকে বলেছিলেন যে এটা থেকে শুধু খারাপটাই শিখবে। দেখুন, ভালো খারাপ সব জায়গাতেই রয়েছে। আমি কি দেখছি, আমি কি করতে চাইছি, আমি কি নিতে চাইছি, সেটা আমার উপর নির্ভর করে। আমি যদি ভালোটা নিতে চাই, আমি ভালোটা শিখবো, আমি যদি খারাপটা নিতে চাই, আমি খারাপটাই শিখবো, খারাপটাই দেবো। সিম্পল ইকুয়েশন।
নেক্সট কোয়েশ্চেন, স্মৃতি সাহা একটি দারুণ প্রশ্ন পাঠিয়েছে। তিনি বলছেন যে ইগনোর করলে কি করা উচিত। স্মৃতি, আমি জাস্ট দুটো উদাহরণ দেবো, একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট আর একটি আমার অভিমত, যেটা আমি আমার জীবনে খুব অ্যাপ্লাই করি। সাইকোলজিতে একটি কথা আছে রিভার্স সাইকোলজি। সেখানে না বলা হয়েছে যে আমাদের হাতে বা আমাদের কাছে যখন কোনো জিনিস বা মানুষ থাকে, আমরা কিন্তু তাদের দাম দিতে ভুলে যাই। যখনই সেটা দূরে চলে যায় তখন আমরা তার গুরুত্বটা বেশি বুঝতে পারি। ছোটবেলায় একটা কথা শুনেছিলাম না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তো ব্যাপারটা হচ্ছে তাই। যাকে যদি আপনাকে কেউ ইগনোর করে থাকে, তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার কি কোনো ফল্ট রয়েছে সেই মানুষটির সঙ্গে সম্পর্কের মাঝখানে। মানে আপনি কি এমন কিছু করেছেন যার ফলে সে একটু অফেন্ডেড হয়েছে, সে একটু অভিমানিত হয়েছে বা তার খারাপ লেগেছে। যদি সেটা হয় তাহলে প্লিজ তার সঙ্গে কথা বলে আগে আপনি সেই সমস্যাটা সমাধান করুন। কারণ আমাদের মানুষের মধ্যে একটি প্রবণতা রয়েছে, আমরা না সবসময় ভাবি যে আমরাই ঠিক। আমরা সবসময় ঠিক নাও হতে পারি, অনেক সময় আমরা ভুলও হতে পারি। সেই ভুলটাকে অ্যাকসেপ্ট করা অনেক বড় মনের কাজ। যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি দয়া করে সেই মানুষটির সঙ্গে বসে 1:1 কথা বলুন এবং তাকে সরি বলুন। আর যদি এমনটা হয় যে আপনার কোনো দোষ নেই, তারপরেও সে আপনাকে ইগনোর করছে, তাহলে আপনি তাকে ডাবল ইগনোর করুন, যেটা আমি আমার জীবনে খুব করি, এখন তো করি। হ্যাঁ, আমিও শিখেছি সেটা। একটা কথা আছে জানেন তো, দূরত্ব একটা মানুষের গুরুত্বকে বুঝিয়ে দেয়। তো এটা একটা কাজ আপনি করতেই পারেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, যেটা কমন কোয়েশ্চেন, আপনার পছন্দের প্রিয় গায়ক গায়িকা কে? আমি একজনের নাম লিখে রেখেছিলাম, সুজন মুখার্জি। এছাড়া অনেকেই প্রশ্নটা করেছেন। তো প্রিয় গায়ক গায়িকা প্রচুর রয়েছে, তার মাঝখানে যাদের গান আমাকে একটু শান্তি দেয়, হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষাল। নেক্সট কোয়েশ্চেন, তুমি এত কনফিডেন্ট থাকো কিভাবে? এই মোটিভেশন কথাগুলো কোথায় পাও? রুমানা আখতার তিনি প্রশ্নটি করেছেন। আচ্ছা, দুটো প্রশ্ন করেছেন তিনি। প্রথম প্রশ্ন উত্তরটা দিই। এই যে কনফিডেন্টলি কথা বলা, সেটা কিন্তু একদিনে হয়। আমি ভীষণ শাই পার্সন ছিলাম, আমি খুব লজ্জা পেতাম, খুব কথা বলতে আমার খুব হাত পা কাঁপতো। সেটা আমার স্কুলে কলেজে যখনই প্রেজেন্টেশন দিতাম তখন আমার খুব অসুবিধে হতো। আমি খুব একটা ভালো বক্তা ছিলাম না, কিন্তু দিনের পর দিন নিজের ওপর কাজ করতে করতে আজকে আমি মোটামুটিভাবে বসে দুটো কথা বলতে পারি। এবং আজকে আমি যে প্রফেশনে আছি, আর্টের প্রফেশন, আমি নিজেই একার সময় অবাক হয়ে যাই যে মেয়েটা কখনো কথা বলতে পারতো না, আজকে সে কিভাবে রেডিওতে, স্টেজে কিংবা এভাবে ক্যামেরার সামনে বসে কথা বলছে। তো সেটার একটা দীর্ঘ প্রসেস, একটা প্র্যাকটিস রয়েছে। সেটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় সবাই এই কনফিডেন্সটা নিয়ে কথা বলতে পারবে। আমি যদি পারি, আপনি কেন পারবেন না? সবাই পারবে, শুধু প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা ছিল এই মোটিভেশনাল কথাগুলো আমি কোথায় পাই? দেখুন, এই কথাগুলো না খুব পরিচিত কথা, আমি নতুন কিছু বলছি না। আমাদের চারপাশে যা রয়েছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। যে কথাগুলো ছিল, আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে, যে অনুভূতিগুলো ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, সেগুলোই এক্সপ্রেস করছি। সেটা সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা। জীবনে হোঁচট খাওয়ার পর মানুষ যা শেখে, মানুষ ঠিক তাই এক্সপ্রেস করে। আমি তাই করছি। দ্যাটস ইট। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে যে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করেন যখন আপনার খুব রাগ কিংবা কান্না পায়? গুড কোয়েশ্চেন। কে করছেন? সুজিত প্রতিহর। আমার যখন খুব রাগ হয়, আমি না খুব চেষ্টা করি একা থাকার। প্রথমত, বাইরের কোনো মানুষের সঙ্গে আমি কখনোই রাগ প্রকাশ করি না, কাজের ক্ষেত্রেও নয়। বাইরের অপরিচিত মানুষ কি বললো ওটা আমি বদারই করি না, ওটা আমার দেখার বিষয় না। আমি এদিক দিয়ে ঢোকাই, দিতে বার করে দিই। কিন্তু খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, পরিবারের মানুষের থেকে তো লোকে আঘাত পায় বা তাদের সঙ্গেই ঝগড়াটা হয়। আমার লিমিটেড মানুষ রয়েছে, হাতে 3 জন খুব কাছের মানুষ, তো তাদের সঙ্গে মোটামুটি আমার রাগ হয়, ঝগড়া হয়, যেহেতু আমিও মানুষ। কিন্তু যখন খুব এক্সট্রিম রাগ হয়, আমি চেষ্টা করি একা থাকার। আর একা থেকে না বিড়বিড় করার আমার একটা প্রবণতা রয়েছে। মানে আমি একা কোনো একটা ঘরে বসে আমি একা একা বিড়বিড় করবো, যে বিষয়টা নিয়ে আমার খুব রাগ হচ্ছে সেটা প্রম্পট করবো একাই নিজের সঙ্গে। সেই মুহূর্তে যদি কেউ ইন্টারফেয়ার করে, সেই মুহূর্তে যদি কেউ কথা বলতে আসে, তাহলে মুশকিল। তাহলে ওনার সঙ্গে আমার বেশ একটা বাক বিতণ্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট যেহেতু আমার বাড়ির মানুষ, আমার পরিবারের যে 3 জন, কাছের 3 জন আমি বলছি তাদের কথা, তো তারা জানেন। তো সেই সময় আমাকে একা ছেড়ে দেন সবাই, তাই আমি ওই সময়টা একাই থাকি। এর বাইরে খুব কান্না পেলে আমি সেটাও একাই করি, কারণ চোখের জল কখনো কাউকে দেখাতে নেই। আইদার সেটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে, অর আপনার সেই দুঃসময়ের সুযোগ নেবে, নয়তো আপনাকে নিয়ে গসিপ করবে, বিভিন্ন রকম কথা বানাবে। তো আমি 3টের একটাও চাই না আমার জীবনে। তাই দুঃখ, রাগ, ক্ষোভ সব আমার নিজের। আমি সেটা একাই নিজের সঙ্গেই নিজে ভাগ করে নিয়েছি, ওই সময়টা একাই থাকি। ওকে, এই প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। এবার আরও একটা প্রশ্ন রয়েছে যে
নিউ ইউটিউব চ্যানেল খোলার আইডিয়াটা কিভাবে পেলাম? আচ্ছা, তোমার ইউটিউব চ্যানেল থেকে আর্নিং কত, কিভাবে তোমার মতন ভিডিও বানানো যায়? আইএনডি রনি ব্লগ তিনি প্রশ্নটি করছেন। প্রথম আইডিয়া জেনারেট হয়েছিল আমার কর্তা মানে আমার হাজবেন্ডের মাথা থেকে, কারণ আমি খুব একটা সোশ্যাল মিডিয়া বাটারফ্লাই ছিলাম না। সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কখনোই ছিল না। আমি আমার লেখাপড়া, কাজকর্ম, চাকরি বাকরি ওই নিয়ে ব্যস্ত থাকতাম। বাট হ্যাঁ, একটা বিষয় ছিল যে ছোটোবেলা থেকে আমি যখন আমার বন্ধুদের সার্কেলে বা আমার পরিবারের মাঝখানে বসে একটু বিজ্ঞদের মতন কথা বলতাম, তখন সবাই বলতো, ও মা তুই তো ঠাকুমা ঝুলি টাইপ কথা বলিস, তুই তো বেশ ঠাকুমাদের মতন জ্ঞান দিতে পারিস। তো আমি ভাবলাম যে চলো, জীবন অনেক কিছু শিখিয়েছে আমাকে, জীবন থেকে আমি অনেক সময় অনেক কিছু শিখেছি, ঘাড়ে ধরে জীবন আমাকে শিখিয়েছে। তো কেন না এই বিষয়টা নিয়ে আপনাদের সবার সঙ্গে সে বিষয়টা ভাগ করি, অ্যাওয়্যার করি যে কোন পথে গেলে কি হতে পারে। যেহেতু আমি নিজে সেই পথগুলো একটু একটু করে এক্সপ্লোর করেছি, আমি জানি কোথায় গিয়ে কখন হোঁচটটা খেতে হয়, এখন অবধি যা অভিজ্ঞতা করেছি। তো আমি সেই কারণেই এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। সেখান থেকেই আইডিয়াটা আমার কর্তার মাথায় জেনারেট হয়েছিল, সেখান থেকে আমাদের এই পথ চলা। আর আর্নিংয়ের কথা বলতে গেলে আমি সবে শুরু করেছি, আপনাদের ভালোবাসায়, স্নেহে এবং আশীর্বাদে আমার পথ চলা সবে শুরু হয়েছে। তো আর্নিংটাও বুঝতেই পারছেন খুবই ন্যূনতম। তবে এটাও ঠিক, একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর খরচা আছে। আমরা সবাই ইউটিউবাররা যারা রয়েছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটাররা, আমাদের একটা প্রবণতা রয়েছে যে আমরা মনে করি তাদের খুব পয়সা আছে, প্রচুর তারা রোজগার করছে। বাট আমরা এটা কখনো ভাবি না তারা যা আয় করছে তার দ্বিগুণ কিন্তু তাদের ব্যয় হচ্ছে এক একটা ভিডিওতে। তো এই যে আপনি ভিডিওটা দেখছেন, সেটা হয়তো 7 মিনিটের হবে, 8 মিনিটের হবে, বা বেশি হলে 10 মিনিটের হবে, বাট সেটার পেছনে প্রচুর শ্রম আছে, প্রচুর মানুষের মানে প্রচুর মানুষ বলবো না, 3 জন মানুষের খাটনি আছে, আমি সহ। আর হ্যাঁ, অনেকটা টাকা ইনভেস্টও আছে। তো সেই অবধি আমি এখন অবধি পৌঁছতে পারিনি, সবে আমার যাত্রা শুরু। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন। আমাকে বলছেন যে আপনি খুব সুন্দর, আপনার কথা বলার স্টাইলটাও অসাধারণ, ভিডিওর দ্বারা অডিয়েন্সকে আপনি আটকেও রাখতে জানেন, কিন্তু আমি জানি না কেন আপনাকে আমার না খুব রাগী রাগী মনে হয়। মানে কেন? আমাকে দেখলে সত্যিই রাগী মনে হয়? যদি মনে হয় তাহলে কমেন্ট করে জানান, আমিও জানি আমি রাগী কিনা। আমি অতটা রাগী মানুষ নই, আমি খুব নিরীহ, ঠান্ডা, শান্ত। ওকে, আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, প্রচুর প্রশ্ন এখনও আমার লিস্টে রয়ে গেছে। আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আরও একটি ভিডিও তৈরি করার আপনাদের কি মেনে, মানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ একটি ভিডিওতে এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, সময়টা হাতে কম থাকে। সো দেখা যাক পরের ভিডিওতে কাদের প্রশ্নের উত্তর দিতে পারি।